বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা মিশরীয় সভ্যতার বাকি যে অংশ, সে অংশ নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম পৃথিবীতে যে সকল সভ্যতাগুলো গড়ে উঠেছিল তার মধ্যে মিশরীয় সভ্যতা অত্যন্ত প্রাচীন এবং একটি গুরুত্বপূর্ণ সভ্যতা, যে সভ্যতার প্রভাব বা যে সভ্যতার স্থায়িত্বকাল প্রায় 2500 বছরের অধিক হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সেই সভ্যতার বাকি অংশ নিয়ে আলোচনা করছি। মিশরীয় সভ্যতার লোকজন তারা প্রকৃতি এবং বিভিন্ন দেবদেবীর পূজা করতেন। তারা মনে করতেন দেবদেবীরা তারা প্রকৃতিকে নিয়ন্ত্রণ এবং পরিচালনা করেন। তারা যে সকল দেবদেবীর পূজা করতেন তার মধ্যে তাদের প্রধান যিনি দেবতা ছিলেন, সেই প্রধান দেবতার নাম হচ্ছে আমন-রে। এবং আমন-রে ছাড়াও তারা নীল নদের দেবতা হিসেবে আরেকজন দেবতার তারা পূজা করতেন, সেই দেবতার নাম হচ্ছে ওসিরিস। এবং ওসিরিসের স্ত্রী আইসিসকেও তারা দেবতা হিসেবে পূজা করতেন। এভাবে তারা দেবতাদেরকে পূজা করে তাদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে তাদের জীবনের যে কল্যাণ, সেই কল্যাণ তারা বজায় রাখার জন্য তারা চেষ্টা করতেন। মিশরীয় সভ্যতার লোকজন তারা তাদের জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রেও তারা অভূতপূর্ব অবদান রাখতে সক্ষম হন। আমরা গত ক্লাসে বলছিলাম মিশরকে নীল নদের দান বলা হয়। মিশরের নীল নদের দুই তীরে দৈর্ঘ্যে 600 মাইল এবং প্রস্থে 10 মাইল পর্যন্ত সেখানে যে পলিমাটি জমা হয়, সেই পলিমাটিতে একটি গাছ বা একটি উদ্ভিদ জন্মিত। সেই উদ্ভিদটির নাম হচ্ছে প্যাপিরাস। তারা এই প্যাপিরাস নামক উদ্ভিদ দিয়ে তারা সর্বপ্রথম কাগজ তৈরি করে। এবং সেই প্যাপিরাস যে শব্দটি, এই প্যাপিরাস শব্দটি থেকে কাগজের ইংরেজি প্রতিশব্দ পেপার, এই পেপার শব্দটি উদ্ভব হয়। এবং তারা শুধুমাত্র এই প্যাপিরাস নামক উদ্ভিদ দিয়ে তারা শুধুমাত্র কাগজই তৈরি করতো না, এটা ছাড়াও তারা দড়ি, স্যান্ডেল ইত্যাদিও তারা তৈরি করতো এই উদ্ভিদ দিয়ে। এবং তারা জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আরেকটা অন্যতম যে জোয়ার এবং ভাটা, যাদের আকর্ষণের কারণে যে জোয়ার এবং ভাটা হয়, সেই জোয়ার এবং ভাটা সম্পর্কে তাদের সম্যক জ্ঞান ছিল। এবং তারা সর্বপ্রথম জ্যামিতি ও অঙ্কশাস্ত্র উদ্ভাবন করে। এবং জ্যামিতি শাস্ত্রের মধ্যে তারা কৌণিক, আয়তক্ষেত্র এবং ষড়ভুজের যে ধারণা, সেই ধারণাগুলো তারা দিতে সক্ষম হন। এবং অঙ্কশাস্ত্রের মধ্যে তারা সর্বপ্রথম যোগ, বিয়োগ, ভাগ ও দশমিক প্রথা প্রবর্তন করে। এভাবে জ্যামিতীয় অঙ্কশাস্ত্রেও মিশরীয়রা তাদের গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হন। এবং পরবর্তীতে যে সকল সভ্যতাগুলো গড়ে উঠেছে, সে সকল সভ্যতাগুলো এই জন্য মিশরীয় সভ্যতার কাছে তারা ঋণী। মিশরীয় সভ্যতার লোকজন তারা জ্যোতির্বিদ্যা এবং চিকিৎসা শাস্ত্র তারা সমানভাবে তারা পারদর্শী ছিলেন। আকাশের গ্রহ নক্ষত্র ইত্যাদি সম্পর্কে জ্ঞান লাভ এবং সেগুলো পর্যবেক্ষণ করে বিভিন্ন সিদ্ধান্ত উপনীত হওয়ার ক্ষেত্রে জ্যোতির্বিদ্যা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং আমরা জানি 365 দিনে এক সৌর বৎসর, এবং 365 দিনে যে এক সৌর বৎসর হয়, সেই এক সৌর বৎসরের সর্বপ্রথম যে বর্ষপঞ্জি বা যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারই সর্বপ্রথম উদ্ভাবন বা প্রণয়ন করেন এই মিশরীয় সভ্যতার লোকজন। মিশরীয় সভ্যতার লোকদের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে যে লিখন পদ্ধতি। মিশরীয় সভ্যতার মধ্যে আমরা 3টি লিখন পদ্ধতি সম্পর্কে আমরা জানতে পারি। সেই 3টি লিখন পদ্ধতি হচ্ছে হায়ারোগ্লিফিক, হিরাটিক এবং ডেমোটিক। হায়ারোগ্লিফিক যে শব্দটি, এটি একটি গ্রিক ভাষার শব্দ এবং এই শব্দের অর্থ হচ্ছে পবিত্র লিপি। এবং এই লেখন পদ্ধতিতে কতগুলো চিত্র ছিল, কতগুলো বলতে 24টি চিত্র ছিল। একটি চিত্রের সাথে আরেকটি চিত্র অঙ্কন করে মিশরীয়রা তারা তাদের মনের ভাব তারা প্রকাশ করতেন। এই হায়ারোগ্লিফিক যে চিত্রলিখন পদ্ধতি, এই চিত্রলিখন পদ্ধতিতে আমরা চিত্রভিত্তিক, অক্ষরভিত্তিক এবং বর্ণভিত্তিক লিখন পদ্ধতি সম্পর্কে আমরা জানতে পারি। এবং এই হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতি ছাড়াও তাদের আরো 2টি লিখন পদ্ধতি ছিল, সেগুলো হচ্ছে হিরাটিক। তারা এটি ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ করার ক্ষেত্রে ব্যবহার করতেন।
এবং আপামর জনসাধারণ তারা ডেমোটিক নামক যে লিখন পদ্ধতি সেই লিখন পদ্ধতিটা ব্যবহার করতেন। এভাবে আমরা মিশরীয় সভ্যতার ইতিহাসে তিনটি লিখন পদ্ধতি সম্পর্কে আমরা জানতে পারি। এবং মিশরীয়রা তারা স্থাপত্যের ক্ষেত্রেও তারা গুরুত্বপূর্ণ অবদান রাখে। মিশরীয় সভ্যতার লোকজন তারা তাদের যে রাজা বা ফেরাউনকে তারা দেবতার মতো তারা পূজা করতেন এবং তারা অত্যন্ত তাকে শ্রদ্ধা এবং সম্মানের সাথে দেখতেন। এই জন্য মিশরীয় সভ্যতা তারা মনে করতেন দেবতা, এই মিশরীয় ফারাও বা রাজারা যখন মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করার পর তাদের আত্মাটা স্বর্গে চলে যায় এবং সেখানে নতুন ভাবে দেবতা হিসেবে আবির্ভূত হন। কিন্তু তার যে দেহ, সেই দেহটা যদি এখানে থেকে যায় সেটা পৌঁছে সেখানে সমস্যার সৃষ্টি করতে পারে। এই জন্য তারা এই একটি বিশেষ পদ্ধতিতে মমি করে এই দেহকে তারা সংরক্ষণ করার পদ্ধতি চালু করেন। এবং তাদের মধ্যে আরেকটি পুনর্জন্মের বিশ্বাস, তারা মনে করতেন এই মৃতদেহগুলো যখন কবরস্থ করা হবে, এগুলো কবরস্থ করার পরবর্তীতে সেগুলোতে আবার প্রাণের সঞ্চার হয়। এই জন্য তারা তাদের এই ফারাও বা রাজাদের দেহগুলোকে সংরক্ষিত করে রাখার জন্য তারা পিরামিড নামক একটি স্থাপত্য তৈরি করেন। এবং এই পিরামিড তারা বড় বড় পাথর দিয়ে সুনিপুণভাবে এত সুন্দরভাবে তারা তৈরি করেছেন। বর্তমান বিশ্বের সপ্তাশ্চর্যের মধ্যে এই পিরামিড একটি, এবং আজও মানুষের কাছে রহস্যময় এই পিরামিড। তারা কোনো ধরনের প্রযুক্তি, উন্নত জ্ঞান, উন্নত সিস্টেম না থাকা সত্ত্বেও তারা কিভাবে এত বড় বড় তারা এই পিরামিডগুলো তৈরি করেছে। তো তারা মূলত এই ফারাওদের যে দেহগুলো সংরক্ষিত করে রাখার জন্য, এবং এই দেহের মধ্যে তারা যখন এই দেহটাকে সেখানে রাখতো, সেখানে নানা ধরনের মূল্যবান দ্রব্য সামগ্রী সেখানে রাখা হতো। তারা এই ধারণা করতেন যে এই মৃতদেহটি আবার যখন পুনরায় জীবিত হবে তিনি সেগুলা ব্যবহার করবেন, এবং এগুলো যেন চুরি না হয় বা কোনো ধরনের ক্ষতি সাধিত না হয়। এই জন্য তারা অনেক বড় বড় পাথর দিয়ে তারা পিরামিড তৈরি করতেন, এবং সেখানে যে সকল তারা ব্যবহার্য জিনিসপত্র রাখতেন, মূল্যবান জিনিসপত্র রাখতেন, সেগুলা নিরাপত্তার জন্য তারা বড় বড় পাথর দিয়ে পিরামিড তৈরি করতেন। এবং এই মিশরীয়রা সর্বপ্রথম যে পিরামিড তৈরি করেন সেটি হচ্ছে ফারাও জোসেফ পিরামিড, এবং এই পিরামিডের উচ্চতা ছিল প্রায় 200 মিটার। এবং তাদের মিশরীয় প্রায় বর্তমানে প্রায় 80টি পিরামিডের খোঁজ পাওয়া গেছে, এবং 70টি এখনো এই পিরামিড মিশরে বিদ্যমান রয়েছে। এবং এই 70টি পিরামিডের মধ্যে সবচেয়ে বড় যে পিরামিড সেটি হচ্ছে মিশরের ফারাও কুফুর পিরামিড। এবং এই ফারাও কুফুর যে পিরামিড সেটি 13 একর জায়গার মধ্যে বিস্তৃত, এবং এটির উচ্চতা ছিল 481 ফুট। প্রথম যে পিরামিড ফারাও জোসেফ পিরামিড, এর উচ্চতা ছিল 200 ফুট। আর তাদের সর্বোচ্চ সবচেয়ে বড় বৃহৎ যে পিরামিড ফারাও কুফুর পিরামিড, এটা উচ্চতা ছিল 481 ফুট। এবং এই পিরামিডটি তৈরি করতে প্রায় 1 লক্ষ শ্রমিকের 20 বছর সময় লেগেছিল। মিশরীয়দের যে সমাজ ব্যবস্থার সাথে আমাদের যে বর্তমান যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা হচ্ছে পিতৃতান্ত্রিক। আর পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা মূলত ওই সমাজকে বলা হয় যে সমাজে, যে পরিবারে পিতারা প্রধান থাকেন, সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে তাদের সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা থাকে। কিন্তু মিশরীয় সভ্যতায় আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা ছিল মাতৃতান্ত্রিক, এবং মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা সেখানে পরিচালিত হতো। এবং তাদের সমাজের লোকদেরকে তাদের পেশা অনুযায়ী তাদেরকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়। সেই 3টি শ্রেণীতে প্রথম যে শ্রেণী, সেই প্রথম শ্রেণীর রাজা, যিনি সবচেয়ে সম্মানের শ্রদ্ধার ব্যক্তি ছিলেন এবং সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিলেন। দ্বিতীয় শ্রেণী ছিলেন রাজার অমাত্যবর্গ, অর্থাৎ তার মন্ত্রী পরিষদ এবং পুরোহিতরা। আর তৃতীয় শ্রেণীতে উকিল, ডাক্তার, ব্যবসায়ী, লেখক সহ অন্যান্য ব্যক্তিবর্গ, অন্যান্য পেশার লোকরা। এভাবে মিশরীয়দের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা 3টি পৃথক শ্রেণীতে বিভক্ত ছিল। এবং সমাজে একজন ব্যক্তি একজন মাত্রই তারা স্ত্রী গ্রহণ করতেন, এবং সমাজে স্ত্রী পুরুষকে অথবা পুরুষ স্ত্রীকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে তালাক দেওয়ার সিস্টেম ছিল। এবং সেখানে একজন তালাক প্রাপ্তা স্ত্রীও তিনি তার স্বামীর সম্পত্তিতে তিনি অধিকার পেতেন।
এবং মিশরীয় সমাজে একজন পত্নী রাখার যে প্রথা, সেই প্রথা থাকলেও কিন্তু সেখানে সমাজে উপপত্নী রাখার যে প্রথা, সেই প্রথাও বিদ্যমান ছিল। এভাবে এই দীর্ঘ 2500 বছর অধিক সময় পর্যন্ত মিশরীয় সভ্যতা সেটি স্থায়ী হয়েছিল। এবং এই মিশরীয় সভ্যতার পরবর্তীতে যে সকল সভ্যতাগুলো গড়ে উঠেছে, প্রত্যেকটি সভ্যতায় মিশরীয় সভ্যতার একটি প্রভাব পরিলক্ষিত হয়। মিশরীয় সভ্যতা এভাবে প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে একটি অন্যতম সভ্যতা হিসেবে প্রতিষ্ঠা পায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই মিশরীয় সভ্যতা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলা বা যে দিকগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নিবে। তবে যে মিশরকে নীল নদের দান বলা হয় কেন, মিশরীয় সভ্যতায় নীল নদের প্রভাব, এটি একটি বিষয়। তারপর হচ্ছে যে মিশরীয়দের যে লিখন পদ্ধতি, তিন লিখন পদ্ধতি, তার মধ্যে প্রধান যে লিখন পদ্ধতি হায়ারোগ্লিফিক, হিরাটিক, ডেমোটিক এই লিখন পদ্ধতি, এবং মিশরীয় যে স্থাপত্যের ক্ষেত্রে পিরামিড কেন উদ্ভাবন করা হলো এবং পিরামিডের যে স্থাপত্য আকৃতি ইত্যাদি সম্পর্কে তোমরা ভালোভাবে এখান থেকে আয়ত্ত করে নিবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানে শেষ করছি। আমাদের আগামী অনলাইন ক্লাসে আমরা সুমেরীয় সভ্যতা নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।